হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আমি এমডি রাজু আজকে আবার উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ নিয়ে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, কারণ এখান থেকে অনেক শর্ট প্রশ্ন এছাড়াও কিন্তু বড় প্রশ্ন আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তো অবশ্যই এই ব্যাপারটি আমাদের ভালোভাবে বুঝে পড়তে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় এই ল্যামার্কবাদ আমাদের 4 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজনের অন্তর্গত। তো আমরা একটু অভিব্যক্তি ব্যাপারটি কি সেটা জেনে তারপরে আমরা ধীরে ধীরে আমাদের টপিকে প্রবেশ করব। তো অভিব্যক্তি হলো এমন একটি মন্থর প্রক্রিয়া বা এমন একটি ধীর গতির প্রক্রিয়া যেই ধীর গতিতে সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতম জীবের সৃষ্টি হয়। তো আমরা একটু লিখে নিই যে অভিব্যক্তি এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় সরল জীব থেকে ধীরে ধীরে জটিল জীবের সৃষ্টি হয়। তো এই যে ঘটনাটা, সরল জীব থেকে জটিল জীব উৎপন্ন হওয়ার, কিন্তু জীব উৎপন্ন হওয়ার আগে সমুদ্রের জলে অনেক কিন্তু রিয়াকশন হয়েছিল, অনেক কিন্তু বিক্রিয়া হয়েছিল অর্থাৎ কেমোজেনি। তো এই যে ঘটনাটা অর্থাৎ সরল জীব সৃষ্টি হওয়ার আগে কিন্তু অনেক রাসায়নিক বিক্রিয়া হয়েছিল, অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন গ্যাস উপস্থিত ছিল, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এই যে গ্যাসগুলো ছিল এই গ্যাসগুলো মিলে মিলে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে প্রথম সরলতম জীব তৈরি হয়, তারপরে ধীরে ধীরে জটিল জীব তৈরি হয়। তো এই যে ঘটনাটা অভিব্যক্তির, তো অভিব্যক্তির টোটাল যতগুলো ঘটনা, এই ঘটনাগুলোকে আমরা কিন্তু দুটি ধাপে বিভক্ত করতে পারি। কি কি? একটা হচ্ছে রাসায়নিক অভিব্যক্তি, আর একটা হচ্ছে জৈব অভিব্যক্তি। তাহলে অভিব্যক্তির ঘটনাগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, রাসায়নিক অভিব্যক্তি আর জৈব অভিব্যক্তি। রাসায়নিক অভিব্যক্তি বা এটাকে আমরা বলি কেমিক্যাল ইভলিউশন, আর জৈব অভিব্যক্তিকে আমরা বলি অর্গানিক ইভলিউশন। তো এই যে রাসায়নিক অভিব্যক্তি যেই ঘটনাটা হয়েছিল সমুদ্রের জলের মধ্যে, অর্থাৎ বিভিন্ন গ্যাস মিলে তৈরি হয়েছিল ধীরে ধীরে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড থেকে ধীরে ধীরে তৈরি হয়েছিল নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন থেকে প্রথম ভাইরাস, এই ভাইরাস থেকে ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে জটিল জীব, তাই তো। তো এই যে গ্যাসগুলো মিলে মিলে নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন তৈরি হয়েছিল, এই যে ঘটনাটা এটা রাসায়নিক অভিব্যক্তির অন্তর্গত। এবং তারপরে ভাইরাস থেকে ধীরে ধীরে ব্যাকটেরিয়া থেকে জটিল যে জীব, এই ঘটনাটা আমাদের জৈব অভিব্যক্তির অন্তর্গত। এবং আমরা রাসায়নিক অভিব্যক্তির সাপেক্ষে এই যে মতবাদ, পৃথিবীতে এইভাবে জীবের সৃষ্টি হয়েছে গ্যাস থেকে নিউক্লিক অ্যাসিড, তারপরে ধীরে ধীরে নিউক্লিয় প্রোটিন, এর সপক্ষে অনেক মতবাদ রয়েছে। তার মধ্যে কিন্তু আমরা আগের দিন উরে ও মিলারের কিন্তু পরীক্ষাটা দেখেছিলাম। তো উরে ও মিলার এর যে পরীক্ষাটা 1953 সালে, যেই পরীক্ষাটা কিন্তু সাপোর্ট করে এই রাসায়নিক অভিব্যক্তিকে। এবং এছাড়াও আমরা জানি এদের আগেই কিন্তু ওপারিন ও হ্যালডেন, এই যে দুজন সায়েন্টিস্টও কিন্তু প্রথম জানিয়েছিল হ্যাঁ পৃথিবীতে গ্যাস থেকে নিউক্লিক অ্যাসিড তারপর নিউক্লিয় প্রোটিন এইভাবে জীবের সৃষ্টি হয়েছে। তো এই ঘটনাটার সাপেক্ষে রাসায়নিক অভিব্যক্তিকে এই যে সায়েন্টিস্ট বা এই যে বিজ্ঞানীগণ ইনারা সাপোর্ট করেন। এবং জৈব অভিব্যক্তির ঘটনাটা অর্থাৎ ভাইরাস থেকে বা ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে সরলতম জীব থেকে কিভাবে জটিলতম জীবের সৃষ্টি হলো, এই ঘটনা বা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে অনেক বিজ্ঞানী তাদের মতবাদ দিয়ে বোঝাতে চেয়েছেন। তার মধ্যে দুজন সায়েন্টিস্ট খুবই বিখ্যাত, তার মধ্যে একজন ল্যামার্ক, যার ঘটনাটা আজকে আমরা পড়তে যাচ্ছি, এবং 2 নাম্বার হচ্ছে চার্লস ডারউইন। তো এই দুজন বিজ্ঞানীর যে মতবাদ, ল্যামার্কের মতবাদকে আমরা ল্যামার্কিজম বলি আর ডারউইনের মতবাদকে ডারউইনিজম বলা হয়। তো এই যে দুজন বিজ্ঞানী, তার মধ্যে আজকে আমরা ল্যামার্কের যে থিওরি বা ল্যামার্কের যে মতবাদ সেটা পড়ব। এবং তিনারা বলেছেন যে কিভাবে পৃথিবীতে সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতম জীবের সৃষ্টি হলো। তো প্রথমে আমরা ল্যামার্কিজম নিয়ে পড়াশোনা করব, তার জন্য অবশ্যই আগে আমরা ল্যামার্কের সম্পর্কে একটু জেনে নিই। তো ল্যামার্ক ছিলেন একজন ফরাসি প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ। তিনি 1744 সালে জন্মগ্রহণ করেন, অবশ্যই সালটা মনে রাখলে খুবই ভালো, এবং মৃত্যুবরণ করেন 1829 সাল।
তো এই যে তিনার জীবন কাহিনী বা এই যে তিনার জীবন ইতিহাস, এই জীবনকালে তিনি কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। আমরা যে বায়োলজি শব্দটা পড়ি, এই বায়োলজি শব্দটা কিন্তু ল্যামার্কের দেওয়া। আমরা যে অ্যানিলিডা শব্দটি পড়েছি, এই অ্যানিলিডা শব্দটিও কিন্তু ল্যামার্কের দেওয়া। এছাড়াও ল্যামার্কের খুবই বিখ্যাত একটি বই, যেই বইটা 1809 সালে প্রকাশিত হয় এবং সেই বইটা হলো ফিলোসফি জুলজিক। ফিলোসফিক জুলজিক, এই যে বইটা কিন্তু 1809 সালে প্রকাশিত হয়েছিল এবং এই 1809 সালটা আরো খুবই বিখ্যাত এই জন্য কারণ এই 1809 সালে কিন্তু আবার ডারউইন সাহেব জন্মগ্রহণ করেন। অবশ্যই তাহলে মনে রাখতে হবে সালটা। 1809 সালে ল্যামার্কের সবচেয়ে বিখ্যাত বই এটা প্রকাশিত হয়েছিল। এছাড়াও 1809 সালে কিন্তু ডারউইন সাহেব জন্মগ্রহণ করেন। তো এই হলো ল্যামার্ক নিয়ে একটু ছোট্ট রিপোর্ট কার্ড। এরপরে আমরা চলে যাচ্ছি ল্যামার্কের তত্ত্ব নিয়ে বা ল্যামার্কের থিওরি নিয়ে, অর্থাৎ ল্যামার্ক পৃথিবীতে কিভাবে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হলো এই নিয়ে অনেক তত্ত্ব দিয়েছেন, যেই তত্ত্বগুলিকেই কিন্তু ল্যামার্কিজম বা ল্যামার্কের মতবাদ বলা হয়। তো তিনি কি কি তত্ত্ব দিয়েছিলেন সেগুলো আমরা এক এক করে জানবো। প্রথম যে তত্ত্বটা সেটা হলো পরিবেশের প্রভাব, অর্থাৎ ইংরেজিতে আমরা যদি বলি তাহলে ইনফ্লুয়েন্স অফ দ্য এনভায়রনমেন্ট। তো এই যে পরিবেশের প্রভাব, ল্যামার্ক সাহেব বলেন যে কোনো জীব যে কোনো পরিবেশে বসবাস করুক না কেন সেই পরিবেশের প্রভাব অবশ্যই সেই জীবের উপর থাকবেই। যেরকমভাবে সেই পরিবেশের খাদ্যের প্রভাব, সেই পরিবেশের তাপমাত্রা, সেই পরিবেশের মাটি এবং সেই পরিবেশের যে জলবায়ু, সমস্ত কিছুর প্রভাব কিন্তু ওই জীবের উপর পড়বে। এর ফলে সেই জীবের অবশ্যই তার গঠনগত, তার আকৃতিগত পরিবর্তন হবে, তার যে বিভিন্ন অঙ্গ সেই অঙ্গগুলো কিন্তু পরিবর্তন হবে। এই ঘটনাটা বলেন ল্যামার্ক, যে পরিবেশের প্রভাব অবশ্যই সেই জীবের উপর থাকবে। এর ফলে কোনো কোনো সময় তো কোনো জীব বাধ্য হয় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে, অর্থাৎ মাইগ্রেশন বা পরিযান করতে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে তিনি বলেন পরিবেশের প্রভাব, জীবের উপরে পরিবেশের প্রভাব বা ইনফ্লুয়েন্স অফ দ্য এনভায়রনমেন্ট। নেক্সট পরের যে ব্যাপারটা তিনি বলেন সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, বা এটাকে ইংরেজিতে ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। তো ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান অর্থাৎ অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, এই যে ল, এই যে সূত্রটা, সেখানে তিনি বলেন যে সমস্ত জীব যেই পরিবেশে বসবাস করে সেই পরিবেশের সাপেক্ষে বা সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো অঙ্গের ব্যবহার বেশি করে এবং কোনো কোনো অঙ্গের ব্যবহার সে কমিয়ে দেয়। তো যে সমস্ত অঙ্গের ব্যবহার সে বেশি করে সেই সমস্ত অঙ্গগুলো ধীরে ধীরে আরও বেশি সুগঠিত, আরও বেশি সুস্থ বা আরও বেশি দৃঢ় হয়ে থাকে, এবং যে সমস্ত অঙ্গের ব্যবহার সে কমিয়ে দেয় সেগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে। তো এই যে ঘটনাটা, যে সমস্ত অঙ্গের ব্যবহার বেশি করে সেগুলো সুস্থ সবল সুগঠিত হতে থাকে, আর যেগুলো ব্যবহার করে না সেগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে তিনি বলেন অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। এবং এর সাপেক্ষে তিনি বেশ কতগুলো যুক্তি পেশ করেন। তার মধ্যে ব্যবহারের ক্ষেত্রে যে যুক্তিগুলো, অঙ্গের ব্যবহারের সাপেক্ষে যে যুক্তিগুলো, তার মধ্যে আমরা প্রথমেই যে উদাহরণটা নিতে চাইব সেই উদাহরণটা হলো হাঁসের লিপ্তপদ। হাঁসের লিপ্তপদ। তিনি বলেন যে সমস্ত পাখি সাধারণত স্থলে বসবাস করে, অর্থাৎ স্থলে তারা উড়ে বেড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই লিপ্তপদ দেখি না। আমরা যদি একটু ছবিটার দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু যে সমস্ত পাখি আমরা স্থলে দেখি তাদের কিন্তু লিপ্তপদ থাকে না। কিন্তু কোনো কারণবশত পাখির মধ্যে, যেরকম হাঁস খাদ্যের চাহিদার জন্য তারা কি করেছে, ধীরে ধীরে জলের মধ্যে অগ্রসর হয়েছে। তো এর ফলে সেই জলের মধ্যে গমন করার ফলে বা জলে সাঁতার কাটার জন্য বা জলকে টানার জন্য তাদের পায়ের মধ্যে ধীরে ধীরে লিপ্তপদের সৃষ্টি হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি হাঁসের লিপ্তপদ, ঠিক আছে। তো পায়ের মধ্যে লিপ্তপদের সৃষ্টি অর্থাৎ অঙ্গের ব্যবহারের ফলে ধীরে ধীরে পায়ের মধ্যে লিপ্তপদের সৃষ্টি হয়েছে, এটা হলো অঙ্গের ব্যবহার। নেক্সট পরের যে তিনি যুক্তিটা দেন সেটা হচ্ছে জিরাফের গলা। জিরাফের গলা কি? অর্থাৎ তিনি বলেন যে আগে জিরাফের গলা কিন্তু লম্বা ছিল না। আমরা যদি একটু দেখি
আগের দিনে যে জিরাফগুলো ছিল সেগুলো কিন্তু বেটে গলার ছিল, কিন্তু কোনো কারণবশত পরিবেশের প্রভাবে সেখানকার যে বন, তারা আগে বন খেত, কিন্তু সেই বন নষ্ট হওয়ার ফলে বা জিরাফ এমন একটা প্রাণী যে কিন্তু কোনো আওয়াজ করে কোনো প্রাণীকে ভাগাতে পারে না, এর ফলে কি হয়, বা জিরাফের কোনো আওয়াজই নেই, সে আওয়াজ করতে পারে না, বোবা। তো এর ফলে কি হয় যে সেই যে জিরাফ সে কিন্তু কাউকে সরাতে পারে না, এর ফলে সে নিচের যে বন অন্যান্য প্রাণীকে সরিয়ে খেতে পারছিল না, এর ফলে ধীরে ধীরে সে চেষ্টা করলো যে উপরের যে গাছগুলো সেগুলোর পাতা খাওয়ার জন্য। তো ধীরে ধীরে সেই যে চেষ্টা উপরের পাতা খাওয়ার, এর ফলে তার গলা লম্বা হতে হতে অনেক লম্বায় পরিণত হয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে অঙ্গের ব্যবহারের ফলে। তাহলে জিরাফের লম্বা গলা। নেক্সট, পরের আমরা অব্যবহারের যুক্তি দেব। অব্যবহারের মধ্যে প্রথমে আমরা যে উদাহরণটা নিব সেটা হচ্ছে সাপের ক্ষেত্রে, সাপের পা। তো ল্যামার্ক বলেন যে আগের দিনে কিন্তু সাপের পা ছিল গিরগিটির মতো পা ছিল। তো ধীরে ধীরে তারা সাপ কি করলো, যেহেতু গর্তের মধ্যে প্রবেশ করে, তো গর্তে প্রবেশে তাদের সমস্যা হচ্ছিল পা থাকার জন্য, তো এর ফলে তারা পাগুলো ধীরে ধীরে ব্যবহার কমিয়ে দিল পায়ের। এর ফলে দেখা গেল কিছু প্রজন্ম পর বা অনেক জেনারেশন পর দেখা গেল যে পায়ের যে ব্যবহার কমিয়ে দেওয়ার ফলে সাপের যে পা সেগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকলো, এরপরে অবলুপ্ত হয়ে গেছে সাপের পা। তাহলে আমরা সাপের পায়ের যে অব্যবহার সেটা জানলাম যে অব্যবহারের ফলে এই ঘটনাটা ঘটেছে। নেক্সট আমরা জানবো যে উট পাখির ডানা। তো উট পাখির ডানা আগে কিন্তু সক্রিয় ছিল, কিন্তু ধীরে ধীরে সেই ডানার ব্যবহার কমিয়ে দেওয়ার ফলে সেগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং উট পাখির ডানা বর্তমানে নিষ্ক্রিয়, তারা আর উঠতে পারে না। তো এটা হচ্ছে অব্যবহারের ফলাফল। তো আমরা দেখলাম যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের দুটো দুটো করে উদাহরণ আমরা দেখলাম, এছাড়া আরো উদাহরণ রয়েছে, আমরা দুটি উদাহরণ দেখলাম। নেক্সট, তাহলে অঙ্গের ব্যবহার অব্যবহার হলো। 3 নাম্বার হচ্ছে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এখানে ল্যামার্ক বলেন যখন কোনো একটা জীব কোনো একটা বৈশিষ্ট্য অর্জন করবে তখন তার সন্তানেরা সেটা ফিরি ফিরি পাবে, তার সন্তানকে সেটা আর অর্জন করতে হবে না, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সেটা ফিরি ফিরি পাবে। যেরকম ভাবে হাঁসের লিপ্তপদ যখন সৃষ্টি হলো, প্রথমে ছিল না, তারপরে ধীরে ধীরে চেষ্টার ফলে অঙ্গের ব্যবহারের ফলে তৈরি হলো, এরপরে তাদের যে সন্তান তাদেরকে আর লিপ্তপদ তৈরি করতে হবে না, তারা কিন্তু তাদের মা বাবার কাছ থেকে ফিরি ফিরি পাবে। ঠিক একই রকম ভাবে জিরাফের লম্বা গলা যখন সৃষ্টি হয়ে গেল লম্বা গলা, তাদের যে সন্তান এদেরকে কিন্তু আর চেষ্টার ফলে লম্বা গলা তৈরি করতে হবে না, তারা ফিরি ফিরি পাবে, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশ পরস্পরায় সঞ্চারিত হবে। এবং যেরকম ভাবে সাপের পা একবার হারিয়ে গেল, তারপরে তাদের সন্তানদেরকে আর চেষ্টার ফলে হারাতে হলো না, তাদের সন্তান অলরেডি পাহীন ভাবে জন্মগ্রহণ করলো। তো এটা হলো অর্জিত গুণের বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট, পরের যে তিনি 4 নাম্বার নতুন প্রজাতির উৎপত্তি। তো এখানে ল্যামার্ক বলেন যখন একসঙ্গে অনেকগুলো নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে তখন সেটা বংশ পরস্পরায় সঞ্চারিত হতে থাকবে একটা জীবের মধ্যে তার মা বাবার কাছ থেকে, তখন সেই জীবটা আবার যখন নতুন চেষ্টার ফলে আবার অন্য কোনো বৈশিষ্ট্যের সৃষ্টি করবে, তখন তার শরীরে অনেকগুলো যখন নতুন বৈশিষ্ট্য দেখা যাবে তখন সেখান থেকেই সৃষ্টি হবে একটা নতুন প্রজাতি। তো এইভাবে এই ঘটনাটা ল্যামার্ক বলেন, যেটা ল্যামার্কবাদ নামে পরিচিত, এবং এটা ডারউইনের মতবাদের বা ডারউইনিজমের আগের যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ সেটা হলো এই ল্যামার্কের মতবাদ। কারণ এই মতবাদটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ ছিল, কিন্তু অনেক বিজ্ঞানী এরপরে এটাকে নাকচ করেছেন, বলেছেন এইভাবে হতে পারে না। তো ল্যামার্কের বিপক্ষেও অনেক মতবাদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ ভাইসম্যানের মতবাদ। তো আমরা এরপরের দিন ল্যামার্কের বিপক্ষের যে মতবাদ অর্থাৎ ভাইসম্যানের মতবাদ সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও ল্যামার্কের বিপক্ষে অনেক বিজ্ঞানী বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই যে ডারউইন, তিনিও তো এই যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার এই যে ঘটনাটাকে নাকচ করেছেন। তো যাই হোক, পরের দিন আমরা কিন্তু নয়া ল্যামার্কিজম এবং ল্যামার্কের বিপক্ষে যে মতবাদ সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।